গাড়ির বডিতে হেলান দিয়ে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আরভান। পরনে ব্ল্যাক শার্ট, যার ওপরে দুটো বোতাম আজও খোলা। ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসি, যা একই সাথে মুগ্ধতা আর আতঙ্ক ছড়ায়। তার ঠিক সামনে দাঁড়িয়ে শাওরিয়ার। শাওরিয়ারের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। বুকটা ধড়ফড় করছে অনিয়ন্ত্রিতভাবে। পরিস্থিতিটা ঠিক কিভাবে তার হাতের বাইরে চলে গেল সে বুঝতেই পারল না। সে আরবানকে দেখেই নিজের গাড়ি নিয়ে সটকে পড়তে চেয়েছিল, কিন্তু আরবান যেন এক শিকারী চিল ঠিক শাওরিয়ারের সামনেই আড়াআড়িভাবে গাড়ি থামিয়ে তার পথ রুদ্ধ করেছে। শাওরিয়ারের চোখের সামনে বারবার সেই মির্জা নামক লোকটার কথা ঘুরপাক খাচ্ছে, যাকে আরবান কুমিরের খামারে ফেলে দিয়েছিল। আর সেই বীভৎস উপহারের কথা মনে পড়তেই তার শরীরটা ভয়ে সিঁটিয়ে গেল। যাদের আরবান গত রাতে পৈশাচিক সাজা দিয়েছে, বা দেখেও তাদের আর্তনাদ যেন সে কানে শুনতে পাচ্ছে। শাওরিয়ার চারপাশটা একবার দেখে নিল। জনসমাগম আছে, দূরে পুলিশও টহল দিচ্ছে। সে নিজেকে আশ্বস্ত করল যে আরবান জনসমক্ষে তাকে কিছু করবে না। আরবান তো এই শহরের আইডল, যে নিজের ইমেজ নষ্ট করবে না। এই ভেবে শাওরিয়ারের ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আরবান যেন শাওরিয়ারের মস্তিষ্কটা এক লহমায় পড়ে ফেলল। সে শব্দ করে হেসে উঠল, যা শাওরিয়ারের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিল। আরবান এবার হেলে দুলে নিজের কারের ওপর বসল। হ্যালো ব্রো, হোয়াটসঅ্যাপ? আরবানের কণ্ঠস্বর একদম স্বাভাবিক, কিন্তু তাতে মিশে আছে বিষাক্ত শ্লেষ। ভাইয়ের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, আর ওদিকে চাচার সাথে হাত মিলিয়ে সেই ভাইয়ের বউকে ধাওয়া করছো। লুকোচুরিটা তো ভালোই খেলেছো। কাম অন শাওরিয়ার, আই অ্যাম ইয়োর কাজিন। তোমার তো সবার আগে আমার কাছে আসা উচিত ছিল। আমার বাড়িতে ওঠা উচিত ছিল। আতিথেয়তায় কি আমি কোনো কমতি রাখতাম? আরবান এক মুহূর্ত থামল। তার ধারালো চাউনি শাওরিয়ারের চোখে স্থির রেখে আবার বলল, একটা মেয়ের জন্য বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ছুটে এলি? মেয়ে মানুষের এত অভাব তোর? আমাকে একবার বলতিস, তোকে সুন্দরীদের লাইন লাগিয়ে দিতাম। কিন্তু তাই বলে নিজের ভাইয়ের বউয়ের দিকে নজর? ইটস টু মাচ ব্রো, ইটস টু মাচ। শাওরিয়ারের দম্ভ যেন জেগে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, আয়াত তোর বউ না, ও শুধু আমার অর্জিত বস্তু, আর ওকে আমি আমার করেই ছাড়বো। তোর কি মনে হয় আরবান, বাংলাদেশে 5টা মেয়েকে ভোগ করেও যে আমাকে কেউ একদিন জেলে রাখতে পারেনি, সেই আমি আয়াতকেও বিছানায় তুলতে পারতাম। জাস্ট একটা রাতের ব্যাপার ছিল, কিন্তু আমি তা করিনি, কারণ ওকে আমার পার্মানেন্টলি লাগবে। পার্মানেন্টলি মানে? তো বুঝিসই। আরবান এবারও নিশ্চুপ। তার চোখের মণি দুটো আগুনের মতো জ্বলছে। যে কোনো সাধারণ মানুষ এই চাহনি দেখলে নজর সরিয়ে নিত। শাওরিয়ারও নিতে বাধ্য হলো। আরবান কোনো চিৎকার করলো না। ধীর পায়ে শাওরিয়ারের একদম কাছে গিয়ে দাঁড়ালো। ওর কাঁধে এক হাত রেখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আয়াত কারো জিনিস না শাওরিয়ার, ও শুধু আমার আমানত, আমার ব্যক্তিগত সম্পত্তি। যে চোখ ওকে নোংরা নজরে দেখার সাহস করবে, আমি তার দৃষ্টি কেড়ে নেব। আর যে জিহ্বা ওর নামে অশুভ ইঙ্গিত দেবে, আমি আরবান চৌধুরী তা চিরতরে স্তব্ধ করে দিতে দ্বিতীয়বার ভাববো না। শাওরিয়ার মুখ খুলতে চাইল। আয়াতকে ইস! আরবান তর্জনী শাহরিয়ারের ঠোঁট চেপে ধরল। তারপর সেই আঙুলটা ধীরে ধীরে শাহরিয়ারের গলার দিকে নামিয়ে আনলো। যখন ওই মেয়েকে চায়নি, তখন এই গলায় ফাঁসের দড়ি পড়েছিল। আর এখন সে আমার অস্তিত্বে মিশে আছে। তাহলে আমি কি করতে পারি তোমার কোনো ধারণা আছে? আরবান শাহরিয়ারের চোখে চোখ রেখে বজ্র কণ্ঠে বলল, লিসেন্স, I don't usually get my hands dirty, but when it's come to my wife, I don't play by rules. She stands beside me, and that's enough. Anywhere who dares to look at her the wrong way won't be looking at anything ever again. Trust me, mate, I don't repeat warnings.
কথাটা বলে আরবান পাশের টহলরত পুলিশের দিকে তাকালো। তারা আরবানের সম্মানে মাথা নোয়ালো। আরবান শাহরিয়ারের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর কি মনে হয় আমি যদি তোকে এখন এখান থেকে টেনে নিয়ে কোথাও গায়েব করে দেই তবে ওইরা তোকে বাঁচাবে? ভুল, ওরা আমাকেই সাহায্য করবে, তোকে নয়। এটাই লাস্ট বার। এর পরে আমি আর কোনো ওয়ার্নিং দেব না। বাংলাদেশে ফিরে যা, নিজের বাবা মা আর দাদার কাছে। সেখানে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দে। না হলে নিজের পুরুষত্ব বিসর্জন দিয়ে সারা জীবন আফসোস করতে হবে। আরবান গটগট করে নিজের গাড়ির দিকে হেঁটে গেল। পেছন থেকে শাহরিয়ার চিৎকার করে বলল, আয়াত, যদি একবার জানতে পারে সত্যিটা, ও যদি জানতে পারে তোর ওই, বাকি কথাটুকু অস্পষ্ট থেকে গেল। তাছাড়া তুই তো ওর সাথে সারা জীবন থাকবি না ব্রো, তখন ও কি করবে? শাহরিয়ার ভেবেছিল আরবান হয়তো চমকে যাবে, তার গোপন কোনো কথা ফাঁস হওয়ার আশঙ্কায় সে ঘাবড়ে যাবে, কিন্তু আরবানের মধ্যে তেমন কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেল না। তার বাবার থেকে শোনা কথাগুলোই যে এই ছেলে এখন তার কাছে আওড়াচ্ছে তা সে বেশ ভালোভাবেই বুঝতে পারল। আরবান গাড়ির দরজা খোলার আগে একবার ঘাড় ঘুরিয়ে শান্তভাবে বলল, সত্যিটা যখন সামনে আসবে তখন দেখা যাবে। আর ভবিষ্যতের দুশ্চিন্তা আমার ওপর ছেড়ে দে, কারণ আয়াতের বর্তমান আর ভবিষ্যৎ দুটোর ওপরই এখন কেবল আরবান চৌধুরীর অধিকার। আমার অনুপস্থিতিতেও ওর ছায়া ছোঁয়ার সাধ্য তোর হবে না। এর জন্যই তো এত যত্ন করে ওর রাস্তা পরিষ্কার করছি, যেন ওর হাঁটার পথে কোনো ধূলিকণা তার পবিত্রতাকে স্পর্শ করতে না পারে। কারণ সেই ধুলোগুলোকে আমি নিজের জুতো দিয়ে পিষে ফেলবো। বুকের ওপর গোজা সানগ্লাসটা চোখে পড়ে সে গাড়িতে উঠে বসলো। স্টার্ট দেওয়ার আগে শাহরিয়ারের রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারার দিকে তাকিয়ে আরবানের হাসিটা আরো চওড়া হলো। তীব্র গতিতে ধুলো উড়িয়ে গাড়িটা চোখের পলকে মিলিয়ে গেল। শাহরিয়ার হাতের মুঠো শক্ত করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রইল। অপমানে আর রাগে তার সারা শরীর রিরি করছে। আয়াতের সামনে দাঁড়িয়ে আছেন আরশাদ চৌধুরী। তিনি প্রথমে কিছুটা অবাক হলেও পরক্ষণেই ঠোঁটে সেই চিরচেনা কুটিল হাসি ফুটিয়ে তুললেন। একরাশ বিস্ময় নিয়ে চারিদিকে তাকিয়ে বললেন, আরে আয়াত, তুমি এখানে কি করছো? আরভানের সাথে এসেছো বুঝি? কোথায় সে? আয়াত কিছুটা অপ্রস্তুত হলেও সৌজন্যের খাতিরে হালকা হাসলো। না, সে আসেনি, আমি একাই এসেছি। রেস্টুরেন্টে খেতে এসেছো? আয়াত মেকি হেসে বলল, জি। খেয়েছো? না আসলে। আয়াতের কথা শেষ করতে না দিয়ে তিনি বললেন, চলো তাহলে একসাথে বসা যাক। আয়াত থমকে দাঁড়ালো। আরশাদ চৌধুরী উত্তরের অপেক্ষা না করেই হাঁটা শুরু করে দিয়েছেন। পেছনে ফিরে কিছুটা আদেশের সুরে বললেন, ভয় নেই, আসো। আয়াত ঘোর সংকোচ নিয়ে তার পিছু পিছু ভেতরে ঢুকলো। মেলবোর্নের এই রাজকীয় রেস্টুরেন্টটি অত্যন্ত অভিজাত। এখানে বড় বড় ব্যবসায়ী আর প্রভাবশালী ব্যক্তিদের আনাগোনা। পেছনের প্রিভেসি জোনটি আরো গম্ভীর, সেখানে সাধারণের প্রবেশ নিষেধ। আয়াত যখন চারিপাশে চোখ বুলিয়ে ভেতরে যাচ্ছিল, সে অনুভব করছিল একজোড়া তৃষ্ণার্ত চোখ তার দিকে নিবদ্ধ হয়ে আছে। আরশাদ চৌধুরীর সেই দৃষ্টিতে স্নেহ চেয়েও বেশি কিছু একটা ছিল যা আয়াতকে অস্বস্তিতে ফেলেছিল। কি খাবে বলো? আরশাদ চৌধুরী আয়াতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। আয়াত শান্তভাবে বলল, আপনার যা ইচ্ছা। আরশাদ চৌধুরী যখন সি ফুড অর্ডার দিতে গেলেন, আয়াত বাধা দিয়ে বলল, আমি ওইসব খাই না। আরশাদ চৌধুরী আবারও হাসলেন। তুমিও ঠিক তোমার মায়ের মতনই হয়েছে দেখছি। প্রথমে অন্যের কথা ভাববে, কিন্তু শেষ পর্যন্ত করবে নিজের ইচ্ছা মতোই। তিনি ওয়েটারকে কিছু সালাড আর স্ন্যাক্স অর্ডার দিলেন। মায়ের প্রসঙ্গ আসতেই আয়াত অবাক হয়ে তাকালো। মানে, ঠিক বুঝলাম না, আপনি কি আমার মাকে চিনতেন? আরশাদ চৌধুরী সোজা হয়ে বসলেন। তার চোখে তখন এক রহস্যময় চকমকি। চিনব না কেন? এক সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম। বলতে গেলে ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হওয়া। আয়াত শুধু বলল, ও। কারণ সে জানতো তার নানা আর আরভানের দাদা অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন। সেই সূত্রে তাদের বন্ধুত্ব অস্বাভাবিক কিছু নয়। আয়াতের ভাবনার সুতো ছিল আরশাদ চৌধুরীর এক অদ্ভুত প্রশ্নে,
তুমি কেন আরভানের সাথে অস্ট্রেলিয়ায় এসেছো আয়াত? তোমার তো উচিত ছিল তাকে ডিভোর্স দেওয়া। যে মানুষ তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য বাংলাদেশে গেল, তুমি তার সাথেই অস্ট্রেলিয়া চলে আসলে। ইটস আ ভেরি ব্যাড ডিসিশন। আয়াতের ভ্রু কুঁচকে গেল। সে নিজেই আমাকে নিয়ে এসেছে, আমি নিজে থেকে আসিনি। তাছাড়া আপনি এমন কথা কেন বলছেন? এমনি জিজ্ঞেস করলাম। দেখলাম তুমি আরভানের সাথে তার জোরে আছো নাকি নিজের ইচ্ছায়? ওর সাথে কি তোমার স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছে? আয়াত এবার ভীষণ অস্বস্তি বোধ করতে শুরু করলো। কোনো শ্বশুর যে তার পুত্রবধূর ব্যক্তিগত সম্পর্কের গভীরতা নিয়ে এভাবে সোজাসুজি প্রশ্ন করতে পারে, তা তার ধারণার বাইরে ছিল। আয়াত আর এক মুহূর্ত সেখানে বসতে পারল না। একটি বাহানা খুঁজে উঠে দাঁড়ালো। আমার মনে হয় এখন যাওয়া উচিত। আরবান কলেজের বাইরে আমার জন্য অপেক্ষা করবে বলেছিল। আমি ভুলে গিয়েছিলাম। ভালো থাকবেন। বলেই সে দ্রুত পা বাড়ালো। আয়াত বেরিয়ে যেতে নিলে আরশাদ চৌধুরী অট্ট হাসি হেসে বললেন, আয়াত, তুমি বাহানায় তোমার মায়ের মতোই একে এক। ঠিক আছে, তবে তোমার হাজবেন্ডকে বলো সে যে গিফট পাঠিয়েছে সেটা তোমার শ্বশুরের বড্ড পছন্দ হয়েছে। গিফট? শব্দটা শুনে আয়াত থামলো। কিসের গিফটের কথা বলছেন তিনি? জিজ্ঞেস করতে গিয়েও করল না। ছেলে তার বাবাকে উপহার দিতেই পারে, তাতে তার কৌতূহল দেখানোর কিছু নেই। আয়াত মাথা নেড়ে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আয়াত চলে যাওয়ার পর আরশাদ চৌধুরী চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিলেন। তার চোখে এক পলকের জন্য পুরনো কোনো স্মৃতি চিকচিক করে উঠল। ভেসে উঠল একজোড়া হাসিখুশি উজ্জ্বল চোখ আর চশমা পরা একজন সাধারণ চেহারার তরুণী, হাবিবা, আর সেই বোকাশোকা যুবক আরশাদ। সেদিন আরশাদের বাবা ঘোষণা করেছিলেন, আমার বড় ছেলে আরশাদের সাথে হাবিবার বিয়ে ঠিক করলাম। হাবিবা তখন রাজি ছিল, তার ঠোঁটে হাসি ছিল। যাকে ছোটবেলা থেকে মনের মণিকোঠায় রেখেছিলেন, তাকে অর্ধাঙ্গিনী হিসেবে পাওয়ার আনন্দ আরশাদ বিভোর ছিলেন। কিন্তু কিছুদিন পরেই তিনি আবিষ্কার করেন হাবিবা তারই এতিম চাচাতো ভাই ইমতিয়াজকে ভালোবাসে। হাবিবা আরশাদের সামনে দাঁড়িয়ে ভয়ার্ত কণ্ঠে বলেছিল, আরশাদ ভাই, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি ইমতিয়াজ ভাইকে ভালোবাসি। প্লিজ বিয়েটা ভেঙে দিন। ইমতিয়াজ বলেছিল সে এখন টাকা রোজগার করছে, হাবিবাকে সুখে রাখবে, যা বাবার উপর নির্ভরশীল আরশাদের পক্ষে সম্ভব নয়। আরশাদের পুরুষতান্ত্রিক ইগোতে লেগেছিল। নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে তিনি দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে আসেন। সেখানে তার বন্ধুত্ব হয় এলিনার সাথে। এলিনা আরশাদকে পছন্দ করে ফেলল। তারপর তার বাবা আরশাদকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু আরশাদ তখন সেই বিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশে ফিরে যায় হাবিবাকে পাওয়ার আশায়। কিন্তু ফিরে এসে দেখেন হাবিবা তার প্রেম নিয়ে অনড়। বারবার ভালোবাসার মানুষটার পাওয়ার বাধায় একদিন হাবিবা আরশাদকে তিক্ত ভাষায় অপমান করে বলেছিল, আরশাদ তার বাবার টাকা ছাড়া কিছুই না। বাবা বলেছে তাই সে তার পিছু পড়ে আছে। নিজ ক্ষমতা থাকলে অন্য কাউকে বিয়ে করে দেখাক। হাবিবার কথায় কষ্ট পেয়ে জেদের বশে আরশাদ এলিনাকে বিয়ে করে এবং বাংলাদেশে নিয়ে আসেন। তার বাবা এলিনাকে দেখে রাগে ফেটে পড়েন। পরিবার সহ সকলের চোখে হাবিবা হয়ে গেল বেচারি প্রতারিত মেয়ে, আর আরশাদ হয়ে গেলেন বিশ্বাসঘাতক। বাবা তাকে ত্যায্য করলেন। এদিক থেকে আরশাদের মা ছেলের জন্য ধুকে ধুকে অসুস্থ হন। মা যখন আরশাদকে দেখার শেষ ইচ্ছা পোষণ করলেন, তখন আরশাদ 17 বছরের আরবানকে নিয়ে প্রথমবার বাড়িতে পা রাখেন। অসুস্থ মা তখন শেষ আবদার করেছিলেন আরবানের সাথে হাবিবার মেয়ের বিয়ে দিতে। হাবিবাও অনুতপ্ত হয়ে রাজি হয়েছিল। আয়াত আরবানের ছোটবেলায় বিয়ে দিয়ে রাখা হলো যাতে বড় হয়ে তারা সম্পর্ক বুঝে নেয়। কিন্তু হাবিবা ইমতিয়াজের সুখের সংসার দেখে আরশাদের ভেতর হিংসার দানা বাঁধে। সে এলিনাকে ভালোবাসতে পারেনি, নিজের ছেলেকে তো আরো না। সে চায়নি আরবান বাংলাদেশে গিয়ে ওই প্রতারিত নারীরই মেয়ের সাথে সংসার করুক। এর জন্যই তিনি আরবানের ট্রাভেল ব্যান করেছিলেন, যেন সে বাংলাদেশে না যেতে পারে আর তাকে ধোঁকা দেওয়া নারীর সন্তানের সাথে কোনো প্রকার সম্পর্ক না হয়। যে ট্রাভেল ব্যান তুলতে আরবানের কয়েক বছর লেগে যেত, সেটা সে মাত্র কয়েক দিনে তুলে দিয়েছিল।
শুধুমাত্র পুরোপুরি সম্পর্কে ছিন্ন করার জন্য। তবে জেসিকাকে সাথে পাঠানোর শর্তও ছিল নজর রাখার জন্য। কিন্তু আরবান তার সাথে খেলা খেলেছে। আয়াতের এই মুখটা ঠিক হাবিবার মতোই মায়াবী অথচ ধ্বংসাত্মক। এই মুখ দেখলে এখনো তার নিষিদ্ধ ইচ্ছা জাগে। আরশাদ চোখ খুললেন, কাঁচের গ্লাস নিয়ে দেখলেন আয়াজ একটা ট্যাক্সিতে উঠেছে। তার ঠোঁট বেঁকে এক বীভৎস হাসি ফুটে উঠল। হঠাৎ করেই তার মনে প্রশ্ন জাগলো, এই নিষিদ্ধ ইচ্ছাটাকে প্রশ্রয় দিলে কেমন হয়? অস্ফুট স্বরে গেয়ে উঠলেন, যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোকলজ্জার ভয়। লালন ফকির ভেবেই বলে সদাই, ও প্রেম যেই করে সেই জানে আমার মনের মানুষের সনে। এদিকে এলিনা চৌধুরী একটি পুরনো ছবির সামনে দাঁড়িয়ে আছেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ছবির সেই বৃদ্ধার মুখের ওপর আঙুল বুলিয়ে অস্ফুট স্বরে বললেন, কাউকে ছাড়বো না, সব হিসাব আমি কড়াই গন্ডায় বুঝে নেব। আয়াত যখন বাড়িতে ঢুকলো, দেখলো আরবান সিঁড়ি দিয়ে নিজের রুমে যাচ্ছে। হাতে কিছু ফাইল, হয়তো এতক্ষণে সে স্টাডি রুমে ছিল। আয়াত অবাক হলো। আরবানের তো এই সময় বাড়িতে থাকার কথা নয়। আয়াত নিজের রুমে গিয়ে কিছুক্ষণ বিছানায় চুপচাপ বসে রইল। কিন্তু মনের ভেতর উসখুসানি কমছিল না। শেষমেশ আরবানের রুমের দিকে পা বাড়ালো সে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আয়াতের চোখ ছানাবড়া হয়ে গেল।